এই নাটকের জগতে যারা আছে এখন পর্যন্ত, শিলিগুড়িতে যারা নাটক করছে বা জলপাইগুড়িতে যারা নাটক করছে বা অন্যান্য জায়গায় মফস্বলীয় যারা দল, প্রত্যেকেই লড়াই করছে। গ্রিন রুমের ব্যাপার, গ্রিন রুমের ভেতরে কী হচ্ছে এই জিনিসগুলো তো দর্শকের সামনে আসে না। এবার কোথাও গিয়ে আমাদের মনেরও তো গ্রিন রুম আছে, সেই গ্রিন রুমের কথাগুলো তো বলার দরকার আছে। একদম মনে হয় এই পডকাস্টগুলোই হচ্ছে সেই একটা সঠিক জায়গা যেখানে টুকটাক কথা বলা যায়। আমি করলাম তালমা, রোমিও জুলিয়েট, কালা, তারপর পাতাল লোক 1-2, জানেজা, তারপর মিথ্যা 1, মিথ্যা 2। নমস্কার। টেডভাইজার টক্সের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। টেডভাইজার টক্সের প্রথম দিন থেকে আপনারা যদি দেখেন এপিসোডগুলো, আমরা সবসময় চেষ্টা করেছি কিছু নতুনত্ব আপনাদের কাছে নিয়ে আসার। প্রত্যেকটা এপিসোড কিন্তু একে অপরের থেকে আলাদা এবং প্রত্যেকটা এপিসোডে যে অতিথিদেরকে নিয়ে এসেছি, তারাও কিন্তু প্রত্যেকে একে অপরের থেকে আলাদা। তাদের লড়াই আলাদা, তাদের অ্যাচিভমেন্টস আলাদা এবং তাদের ফিল্ডসও আলাদা। তেমনি টেডভাইজার টক্সের আজকের এপিসোডে আমি যাকে নিয়ে এসেছি, তিনি নাটকের সঙ্গে যুক্ত। শুধু যুক্ত বললে হয়তো ভুল হবে। তার রন্ধ্রে, রন্ধ্রে মিশে আছে নাটক, তার রন্ধ্রে, রন্ধ্রে মিশে আছে থিয়েটার, অভিনয়। শিলিগুড়ি শহরে নাটকের সঙ্গে যুক্ত এমন কোনো ব্যক্তিত্ব হয়তো নেই যে আজকে আমাদের যিনি গেস্ট তাকে চেনে না। কথা আর না বাড়িয়ে আমি স্বাগত জানাই আমাদের আজকের গেস্ট মিস্টার কৌশিক সেন, আমাদের কৌশিকদাকে। নমস্কার। কৌশিকদা, টেডভাইজার টক্সের আজকের অনুষ্ঠানে তোমাকে স্বাগত জানাই। অনুষ্ঠান শুরুর আগে আজকে অন ক্যামেরা আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই যে কৌশিকদা, তোমাদের বিভিন্ন নাটকের জন্য, বিভিন্ন প্রোডাকশনের জন্য যে জামাকাপড়গুলো আমাদের থেকে নিয়েছিলে সেগুলো কবে ফেরত দেবে? আহ একটা মজার বিষয় আছে। সেটা হচ্ছে আমি এরকম অনেকের থেকে জামাকাপড় নিয়েছি। শুধু তোর থেকে না। আমি অভিজিৎকে তুই বলছি কারণ অভিজিৎ তাছাড়া আমার অভিনয়ের পরিচয় আর এই মানে এই পডকাস্টটা যতটাই আপনারা ভাবুন যে একটা অফিসিয়াল ব্যাপার আছে সেরকম কোনো কিছু নেই। এটা পুরো ক্যাজুয়াল। একটা ক্যাজুয়াল আড্ডাই হবে আজকে। একদমই তাই। তো বিষয়টা হচ্ছে তোর সাথে আমি আরো অনেকের থেকে এরকম জামাকাপড় নিয়ে থাকি। হয়তো আ চে মানে অবশ্যই চেয়ে নিই, কিন্তু পরে সেটা রিটার্ন করা হয় না। কারণটা হচ্ছে আ কস্টিউম দরকার হয় নাটকে। বিভিন্ন রকম কস্টিউম বিভিন্ন সময়। এবার এই জিনিসগুলো না এই কস্টিউমগুলো পরবর্তীতে আবার কাজে লাগে। তো এবারে নাটকের লোকের তো পয়সা নেই। নুন আনতে পান্তা ফুরায়। সেই কারণেই এই জিনিসগুলো দেওয়া হয় না। হ্যাঁ? আর আচ্ছা, তোরও জিনিসগুলো দেওয়া হয়নি। আচ্ছা। মজা করেই শুরু করলাম। কিন্তু এই বিষয়টা দিয়েই আমার শুরু করার ছিল, এইজন্যই এই মজাটা করলাম। যে তোমাকে আমি যবে থেকে দেখেছি, আমার মনে হয় ১০ বছরেরও বেশি সময় হবে তোমার সাথে আমার সম্পর্ক। এই ১০ বছর ধরে আমি তোমাকে যতটুকু দেখেছি যে নাটকের জন্য লড়াই করা। যে এমন একটা সময় আমি তোমাকে দেখেছি যে হয়তো নাটকের জন্য যে ফান্ডটা প্রয়োজন সেটা পাওয়া যাচ্ছে না, স্পন্সর পাওয়া যাচ্ছে না, সেইরকমভাবে প্রোডাকশন এর কস্ট উঠে আসছে না। সেই জায়গা থেকে নাটকের জন্য লড়াই করা, যে এদিক ওদিক থেকে কস্টিউম নিয়ে আসা, ধার করা, ওখান থেকে ম্যানেজ করা, নিজের হাতে হয়তো কস্টিউম তৈরি করা। এইগুলো করে তুমি নাটকের জন্য একটা সময় তোমাকে আমি লড়াই করতে দেখেছি এবং সেটা বোধহয় কিছু অংশে এখনো করে যাচ্ছ। ইফ হ্যাঁ, আই এম নট বিষয়টা না একদম রাইট। আর বিষয়টা শুধু আমি লড়াই করছি না। এই নাটকের জগতে যারা আছে এখন পর্যন্ত, শিলিগুড়িতে যারা নাটক করছে বা জলপাইগুড়িতে যারা নাটক করছে বা অন্যান্য জায়গায় মফস্বলীয় যারা দল, প্রত্যেকেই লড়াই করছে। মানে এখানে তুই হয়তো কৌশিক সেনকে দেখছিস, কৌশিকদা লড়াই করছে। সাথে আরো কৌশিকদা বা আরো রমেনদা, আরো নিতাইদা প্রত্যেকেই লড়াই করছে। কারণ প্রত্যেকটা জায়গায় নাটকের অবস্থাটা এই জায়গাটাই পৌঁছেছে। সত্যি কথা বলতে নরমাল সাধারণ মানুষের পেটে ভাত নেই। সেখান থেকে একজন নাট্যকর্মীর পেটে ভাত থাকবে, এটা অবাস্তব জিনিস। আর স্পন্সর হোক, হ্যাঁ, স্পন্সর কোনোদিনও নাটকের জন্য স্পন্সর পাওয়া যায়নি। হয়তো ওই একজন দাদা আছে, সেই দাদা একটু পরিচিত। সেই দাদা কিছুটা হেল্প করলো। সে জানে এখান থেকে কোনো ফিডব্যাক উনি পাবেন না। কোনোরকম কোনো মার্কেটিং ওনার হবে না, কিচ্ছু হবে না। আ পুরো টাকাটাই উনি আমার পরিচয়ের জন্য উনি আমাকে দিচ্ছেন। উম এইটুকুই জাস্ট। তাছাড়া কোনোরকম কিছু আর আ নাটকের জন্য
আ এই লড়াই করতে গিয়ে সত্যি কথা বলতে কোথাও গিয়ে কষ্ট হয় না। মানে আমি এই কারণে বলছি যে আমরা একটা ফিডব্যাক পাই। সেটা হচ্ছে এই নাটকটা করলাম, করার পরে দর্শকের থেকে একটা ফিডব্যাক পাই। অ্যা যেই ছেলেমেয়েগুলো আমাদের সাথে নাটক করে তারা একটা ফিডব্যাক দেয়। অ্যা আত্মীয়স্বজন বলে নাটক-ফাটক করছে কৌশিক বহুদিন ধরে। হ্যাঁ? এই একটা ফিডব্যাক পাই। তো ভালোই লাগে সত্যি কথা বলতে। মানে আ লড়াইয়ের যখন একটা রেজাল্ট পাওয়া যায় না, হুম। তখন খুব ভাল লাগে। কোথাও একটা গিয়ে আমার মনে হয় যে আমরা কোনো বিষয় নিয়ে লড়াই তখন করতে পারি যখন সেই সাবজেক্টটাকে আমি প্রচন্ড ভালোবাসি। এবার সেটা হতে পারে যে আমি কোনো রিলেশনশিপের জন্য লড়াই করছি, তখনই লড়াই করব যখন সেই রিলেশনশিপে আমি অনেক গভীরে আছি। তেমনি আমার মনে হয় যে নাটকের সঙ্গে তোমার একটা খুব গভীর রিলেশনশিপ আছে। আজকে জানতে চাইবো যে এই রিলেশনশিপটা শুরু কোথা থেকে? শুরুটা, শুরুটা হচ্ছে আ আত্মীয়স্বজন থেকে। আচ্ছা, আত্মীয়স্বজন বিভিন্ন সময় মানে আমাদের মানে প প আত্মীয়স্বজনের পরিধিটা অনেক বড়। আচ্ছা। মানে কোনো একটা অনুষ্ঠান হলে প্রচুর মানুষ চলে আসে। প্রত্যেকেই রিলেটিভ প্রত্যেকেই আত্মীয়। তো তখন ওই হাসি ঠাট্টা করা, হেনা-তেনা করা মানে কোথাও গিয়ে মনে হয় ওই আসরটাতে আমি না থাকলে পরে কোথাও জমে না। আমি যখন চলে আসি তখন ব্যাপারটা জমে ওঠে। এটা ছোটবেলা থেকেই হচ্ছিল। অ্যা আর ভোলা মানে আমার ডাকনাম ভোলা। ভোলা খুব বদমাস। এই একটা সবার মধ্যে একটা কথাবার্তা চলতো। আর ভোলা খুব মজা করে। এটাও চলতো। তো বহু মানুষ আমাকে অনেকেই হয় না ক্যাজুয়ালি বলে ফেলে বা কেউ হয়তো সিরিয়াসলি বলে ফেলে। ওই আমাকে বলেছিল, "তুই এইসব কর এই নাটক-ফাটক কর।" তখন নাটক-ফাটক হয়ে যায়। এবার অ্যা তখন আমি চিন্তা করলাম না, এই জিনিসটা সত্যি একবার ট্রাই করি। তো সেই কারণে একবার একটা অডিশনে গেছিলাম। অডিশনটা আমার দেওয়া হয়নি। কারণ হচ্ছে অডিশনে টাকা চেয়েছিল। এন্ট্রি নিতেই টাকা চেয়েছিল। আমি বলেছিলাম, "টাকা দিয়ে করব না।" তখন ওখানেই আমার এক বন্ধুর সাথে দেখা হয় মিঠুন তপস্বী। আচ্ছা। সেই মিঠুন তপস্বী খুব ভালো একজন মানে আর্টিস্ট মানে ছবি আঁকে। আ ও সাথে অভিনয়ও করে। কলকাতার প্রচুর এখন মানে কলকাতার প্রচুর আ পুজো প্যান্ডেলের কাজগুলোও করছে। আচ্ছা। আ এবং আ সে আর্ট ডিরেকশন এর কাজগুলো করে। তো ও যখন আমার বয়সী তখন ওকে আমি ওই অডিশনটাতে দেখতে পেলাম। তো ওর খুব হিরো হওয়ার ইচ্ছা ছিল। আচ্ছা। তো ওকে আমি বললাম যে, "তুই এই যে এগুলোর সাথে যুক্ত কবে থেকে?" তখন ও বলল যে, "আমি তো এগুলো করি, নাটক করি।" আমি বললাম, "নাটক করিস? কোথায় করিস?" তো ও ঋত্বিক নাট্য সংস্থার নাম নিল। তারপরে আমি ওখানে করতে যাওয়া। তারপরে ওখানে জয়েন করা মলয় ঘোষের আন্ডারে। আ মলয় ঘোষ উনি এখন মারা গেছে বহুদিন যাবৎ। তো উনি ওনার ওখানে আমি জয়েন করলাম। করে নিয়ে নাটক করা শুরু হলো। আ নাটক করা শুরু হলো মানে ওই গ্রুপে যাওয়া শুরু। গ্রুপে যাওয়া শুরু হলো। আ তখনকার সেই সময় মানে আমাদের সিনিয়রদের একটা ট্রিটমেন্ট ছিল যে এ কেউ আসলে পরেই হট করে নাটকে জয়েন হয়ে যাবে না। তাদেরকে কিছুদিন স্ট্রাগল করতে হবে গ্রুপের মধ্যে। মানে ঝাড় দেওয়া, জল আনা, তালা খোলা, সিনিয়রদের এই চা-টা আনা, সিগারেট-টা আনা, এই জিনিসগুলো করা। ৬ মাস ধরে আমি এই শিডিউলটা ফলো করছিলাম। হুম। তারপর তে এর মাঝে কিছু শিক্ষা হয়ে গেল মানে গলার কোনো কাজ হয়ে গেল, ভোকালের কাজ হচ্ছে, অ্যা ফিজিক্যাল মুভমেন্টের কাজ হচ্ছে। সেগুলো চলছে। হুম। বিভিন্ন ওয়ার্কশপ অ্যাটেন্ড করছি। এগুলো চলছে। চলতে একদিন হঠাৎ করে ৬ মাস পর হঠাৎ করে আমাদের ডিরেক্টর মলয় ঘোষ উনি আমাকে একটা ক্যারেক্টার দিয়ে দিলেন। সেই ক্যারেক্টার থেকে শুরু হয়ে গেল কাজ। কিসের ক্যারেক্টার ছিল সেটা? হ্যাঁ, ক্যা ক্যারেক্টারটা দিলেন এইভাবে মজার ব্যাপারটা হচ্ছিল। সেটা হচ্ছে আমাকে বললেন, আমাকে টাকা হাতে দিলেন। টাকা দিয়ে বললেন যে, "ওই যে ভ্যানওয়ালাগুলো যে ছোট উম আ আন্ডারপ্যান্ট গুলো পরে না? সেই ওই চেক হ্যাঁ, ও ও ওই আন্ডারপ্যান্ট গুলো কিনে আনতে।" তো আমি কিনে আনলাম। কিনে আনার পরে আমাকে অ্যা আমি তো ভাবতে পারিনি যে আমাকে ওই আন্ডারপ্যান্টটা কি করাবে। আন্ডারপ্যান্টটা কিনে আনলাম। কিনে আনার পরে আন্ডারপ্যান্টটা আমাকে পড়তে বলল। আমি পড়লাম। অ্যা বা ইসের থেকে একটা বাক্সের থেকে একটা ছেঁড়া গেঞ্জি মানে স্যান্ডো গেঞ্জি, নামেই স্যান্ডো গেঞ্জি। চারোদিক ছেঁড়া। আ ওটা পড়তে বলল। পড়ে নিয়ে আমাকে বলল, "এটা চা নিয়ে আয়।" আমি আবার চা নিতে চলে গেলাম। আমিও কিছু মানে ওটা হ্যাঁ, ওটা পড়ি।
আমি কিছু ওনাকে নক করলাম না যে কেন যাবো বা আমি যাবো না, হেনা-তেনা এসব করলাম না। তো ওটা করে আসলাম। তারপরে উদ্বাস্তুর একটা ক্যারেক্টার দিল। মরিচঝাপি বলে একটি নাটক। আচ্ছা। ও শিকড়ের খোঁজে মরিচঝাপি। সেই নাটকটিতে আমাকে একটা উদ্বাস্তুর ক্যারেক্টার দিল। তো উদ্বাস্তু ক্যারেক্টার করতে, করতে ওটা করলাম। করে নিয়ে ফট করে ওখানে উদ্বাস্তুদের একটা নেতার ক্যারেক্টার দিল। ওটা করলাম। একসময় আমাদের এই গ্রুপে ওই নাটকটাতেই ওই ২৪ পরগনা জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের একটা ক্যারেক্টার করতো একজন মানে দাদা। উনি চাকরি সূত্রে ট্রান্সফার হয়ে গেল। হঠাৎ করে ওই ক্যারেক্টারটা দিয়ে দিল। ওই কারণ কি? তখন ছোট ছিলাম। কিন্তু ক্যারেক্টারটা কেন পেলাম? আমার ওই যে মাথার চুলটা নেই। সবাই দেখতে পাচ্ছে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, বলার নেই। শুনতোকে বলার নেই। তো আমার অন্যান্য যারা জুনিয়র ছিল, তাদের মধ্যে আমি একটু সিনিয়র ব্যাপারটা হয়। উল্লেখযোগ্য। হ্যাঁ, তো আমার ওই বন্ধু রাগও করেছিল, মিঠুন। রাগও করেছিল। হুম, মানে রাগ মানে অভিমান হয়েছে। অভিমান। হ্যাঁ, তো আমি ওই ২৪ পরগনা জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটটা ক্যারেক্টারটা পেয়ে গেলাম। ১ টা না ২ টো ৩ টে শো করেছিলাম। তারপরে আবার অন্য একজন করেছিল আমার পরিবর্তে। তো টাক এখন পর্যন্ত লোকে যদি বলে যে টাক নিয়ে তোমার কি সমস্যা? আমি বলব সমস্যা কিছু হয়নি। হ্যাঁ, ইয়ে করার সময় একটু আমাকে ঘুরতে হয়েছে বিভিন্ন প্রচুর জায়গায় মেয়ে দেখতে হয়েছে। কারণ এই টাক পরা ছেলেকে কেউ বিয়ে করতে চায়নি। কিন্তু টাক নিয়ে আমার প্রফেশনে মানে এই নাটক, অভিনয়, সিনেমা যেখানেই বলুন খুব সুবিধা হয়েছে। মানে এখন পর্যন্ত আমি ভালো, ভালো ক্যারেক্টার পেয়েছি। মানে টাক আমার টাকা দিয়েছে। লাকি লাকি টাক। টাক। একদম। তো এই যে কথাটা তুমি বললে যে, আ তোমাকে ১ম এ একজন উদ্বাস্তুর রোল দেওয়া হয়েছিল। তারপরে তোমাকে ম্যাজিস্ট্রেটের রোল দেওয়া হয়েছিল। তো কখনো কি তোমার কোনো রোলের প্রতি এরকম হয়েছে যে মনে হয়েছে যে তোমাকে ডিরেক্টর যে রোলটা দিল, দেওয়ার পর কি মনে হয়েছে যে না এই রোলটা আমার জন্য ঠিক না বা আমি এই রোলটা করব না। এরকম কি কখনো ফিলিংস না এসছে? করব না কোনোদিন আসেনি। হ্যাঁ, আমি যখন এই আ ১ম দিকেই এই যে ২৪ পরগনা জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট একটা বড় ক্যারেক্টার ছিল। আমি করছিলামও। কিন্তু কোথাও গিয়ে আমার মনে হচ্ছিল আমার চেহারা ছবি আমার ইসে দিয়ে ওই জিনিসটা আমার মনে হচ্ছে না আমি পারফেক্ট হই। এ এ এটার জন্য একটা মা সেরকম উঁচা লম্বা একজন মানুষ, একটু স্বাস্থ্য ভালো, হ্যাঁ? গুরুগম্ভীর গলা, হ্যাঁ? এইরকম ধাঁচের একটা মানুষ হলে পরে সঠিক হতো। আমার মনে হয়েছিল। তো সেই কারণে পরবর্তীতে যখন কারণ পরবর্তীতে যখন আবার এই ক্যারেক্টারটা ওরকম একজন মানুষকে দেওয়া হলো, আ গৌতম লাহা, ওই দাদাকে দেওয়া হলো। ওই দাদার চেহারা ছবি খুব উনি সিপিডব্লিউডিতে চাকরি করেন। এখন রিটায়ার করেছেন। তো একদম পারফেক্ট হলো। ওই ক্যারেক্টারটা ছাড়তে আমার কোনো কষ্ট হয়নি। যেহেতু আমি নিজে ভাবছিলাম যে এই ক্যারেক্টারটা আমার জন্য না, এই ক্যারেক্টারটা আমার জন্য না। তখন এই ক্যারেক্টারটা শিফট হয়ে গেল না? অনেক সময় কি হয় ক্যারেক্টারটা শিফট হলে এবারে একটা বড় ক্যারেক্টার সেটা শিফট হয়ে যাচ্ছে, অন্য কেউ পেয়ে যাচ্ছে। আমি একটা নরমাল ক্যারেক্টারে চলে আসছি। কষ্ট হয়। কিন্তু এই ক্ষেত্রে আমার কোনো কষ্ট হলো না ওই ক্যারেক্টারটা ছাড়তে। এবং আ পরবর্তীতেও অনেক ক্যারেক্টার এসছে যেখানে মনে হয়েছে যে এই ক্যারেক্টারটার জন্য আমি না। কারণ হয়তো পরবর্তীতে সেই কারণেই এই যে বাছাবাছিটা আমি করতে পেরেছি মানে আমি বাছিনি কোনোদিনও। মানে মনের দিক থেকে যে এই ক্যারেক্টারটা আমার না বা এই শুধু আমার ক্ষেত্রে না। ওই মানুষটা একটা অভিনয় করানো হচ্ছে। ওই মানুষটা এই ক্যারেক্টারটার জন্য না। বা এই মানুষটাকে এই ক্যারেক্টারটা দিলে কেমন লাগছে? এই ক্ষেত্রে আমার খুব ওই নাক সিটকানি ছিল। এবং এই নাক সিটকানির জন্যই আমার মনে হয় পরবর্তীতে আমি এই নাটক বা অভিনয় করতে, করতে আমি যে কাস্টিং ডিরেক্টর এ শিফট হলাম সেইটা আমার খুব বড়ভাবে কাজ দিল। মানে আমার কোথাও গিয়ে আমার মনে হতো যে কোনো একটা গল্প যদি আমার সামনে বলা হয়, আমি যেন ক্যারেক্টারগুলো দেখতে পাই এবং আমি সেই ক্যারেক্টারগুলো ফুলফিল করতে পারি কোথাও গিয়ে। এই কদিন আগেই একটা কলকাতার একটা প্রজেক্ট করছিলাম। তো অ্যা কা কা কাস্টিংটা যখন করলাম তখন ডিরেক্টরের অনেক রকম ধারণা ছিল যে এই মানুষটা করতে পারবে কিনা, ওই মানুষটা করতে পারবে কিনা। পরে যখন পুরো সেটআপটা কাজ হয়ে কমপ্লিট হলো বলল যে আমি জিজ্ঞেস করেছিলাম যে, "কোথাও কোনো প্রবলেম কাস্টিং নিয়ে?" তো বলল, "কাস্টিং নিয়ে কোনো কথাই হবে না।" তো আমার এটা খুব ভালো লাগলো। কারণ আমার মনে হয় আমার কেন জানি মনে হয় অভিনয়ের থেকেও আমি এটা ভালো করি, হুম। কাস্টিংটা।
আচ্ছা, এই তোমার শুরু হলো একটা উদ্বাস্তুর রোল দিয়ে হুম। ঋত্বিক নাট্যগোষ্ঠীতে। তারপরে সেখান থেকে মানে জুনিয়র অভিনেতা, সেখান থেকে পরিচালক, নাটক পরিচালক কৌশিক সেনের জার্নিটা কিভাবে হলো? মানে ওইখান থেকে এখানে কিভাবে চলে আসা হলো? আমি কবিতা লিখতাম। আচ্ছা। ব্যঙ্গাত্মক কবিতা। ব্যঙ্গাত্মক। আমি এটা এড করতে যাচ্ছিলাম। হ্যাঁ, তুমি যখন বললে কবিতা লিখতাম, আমি জাস্ট এড করতে যাচ্ছিলাম যে ব্যঙ্গাত্মক কথাটা বলো সাথে। ব্যঙ্গাত্মক কবিতা লিখতাম। খুব ভাল লাগতো। তো পরবর্তীতে লেখাটা কিছুটা বন্ধ হয়ে গেল। আ তো আমার ডিরেক্টর মলয় ঘোষ উনি আমাকে বললেন যে, "তুই লেখালেখি আবার শুরু কর।" এবং আমি যে টিচারের কাছে পড়তাম, আঙ্কেল আন্টি বলি তাকে, আ চন্দন দাশগুপ্ত। উনিও বললেন আ যে, "লেখালেখি করো।" কারণ উনি একজন রাইটার। তো তারপরে একটা নাটক লিখলাম, 'ইচ্ছে পূরণ'। আচ্ছা, আ 'ইচ্ছে পূরণ' নাটকটা লেখার পর আমার আমার ১ম শ্রোতা ছিল আমার মা। আচ্ছা। উনি মারা গেছেন। তো মা মাকেই সব রকম সব লেখা যা লিখতাম ১ম মাকেই শোনাতাম। তো মা শুনলেন এবং পরবর্তীতে এই নাটকটা করার জন্য উম আ আ আমার ডিরেক্টরের কাছে নিয়ে গেলাম মানে শোনানোর জন্য। তিনি হ্যাঁ, তিনি শুনলেন না। আ কোথাও গিয়ে আমার খারাপ লাগলো। আ কারণ আমার মনে হয়েছিল উনি শুনবেন এবং কিছু রেকটিফিকেশন হ্যাঁ, করবেন। রিভিশন করে দেবেন। তো শুনলেন না। পরবর্তীতে আমি অনেক দিন পর মরিচঝাঁপি করতে, করতে আরো অন্য নাটক করছি। তারপরে আমি গ্রুপ ছেড়ে দিই। ঋত্বিক ছেড়ে দিই। ঋত্বিক ছেড়ে দিয়ে আমি ফ্রিল্যান্সিং কাজ করছিলাম। আ বিভিন্ন দলে সৃজন সেনাতে কাজ করছি। তারপর ওদিকে আমার বা এর নাম কি? দামামা, বাহ! হ্যাঁ? পার্থদার গ্রুপ। হুম। ওখানে কাজ করছি। তো এই কাজগুলো করার সময় তারপর ঋত্বিক থেকেই শুরু হলো ইন্টার স্কুল ড্রামা কম্পিটিশন। ইন্টার স্কুল, ইন্টার কলেজ হয়ে গেল সেটা। হুম। পরে পরবর্তীতে সূর্য সেন কলেজকে আমি ১ম ইচ্ছে পূরণ নাটকটা করাই আচ্ছা। এবং আ যেই দলে মানে যে ডিরেক্টর আ এই নাটকটি শোনেনি, হুম। সেই দলের থেকেই তো অর্গানাইজ করা হয় ইন্টার স্কুল, ইন্টার কলেজ ড্রামা কম্পিটিশন। সেখানে সূর্য সেন কলেজকে আমি করানোর পর সূর্য সেন কলেজ ওখানে চ্যাম্পিয়ন হলো। ইচ্ছে পূরণ। ইচ্ছে পূরণ চ্যাম্পিয়ন হলো শুধু না, আমরা ৬ টা পুরস্কার মারলাম। ৬ টা না ৭ টা পুরস্কার মারলাম। ৭ টা পুরস্কার পাওয়ার পর তারপর এই নাটকটা আবার ওদের ম্যাগাজিনের জন্য সিলেক্ট হলো। আচ্ছা। ঋত্বিকের ম্যাগাজিনের জন্য সিলেক্ট হলো। যে নাটকটার স্ক্রিপ্ট শুনতে চাননি কেউ একজন। হ্যাঁ, হুম। তারপর আ না সেটা নিয়ে কিন্তু করার ক্ষেত্রে আমার কোনো আক্ষেপ নেই। নেই, হ্যাঁ। যে আমার গুরু হয়তো কোনো জায়গায় মনে করেছিলেন যে ওই জায়গাটায় শোনা উচিত না। সে কারণে শোনেনি। আ পরবর্তীতে আমি ওটা আ যখন আ মঞ্চস্থ করলাম সেই জায়গা থেকেই আমার নিজের গ্রুপ থেকেই এই অ্যা মানে অ্যাওয়ার্ডটা পাওয়াতে এবং ওই নাটকটা সেইবার ঋত্বিকের ম্যাগাজিনে ছাপা হচ্ছে, এইটা আমার কাছে খুব বড় পাওয়া। ঠিক আছে? এখান থেকেই মনে হলো যে আমি তাহলে পরিচালকের জার্নিটা শুরু করতে পারি। হ্যাঁ, পরিচালকের জার্নিটা মানে আমি ইচ্ছেপূরণ তো অনেক পরে করেছি। মানে ইচ্ছেপূরণ লিখেছি আমি আগে। এবার লেখার পরে আমার মনে হলো কোথাও গিয়ে আমি যদি এ এ দেওয়া চিন্তা করলাম। কারণ ওই যে মানুষটা যে আমার মধ্যে বীজটা রোপণ করেছিল হুম। মলয় ঘোষ, ওনার একটা মজাদার জিনিস ছিল উনি শেখাতেন এবং আমার মধ্যে ছিল শেখার ইচ্ছা। তো আমি ওনার কাছ থেকে মেকআপ শিখেছি, ওনার কাছ থেকে লাইট শিখেছি। উনি আমাকে ম্যা ওয়ে লাইটের যে প যিনি করতেন, লাইট করতেন, তার সাথে ঢুকিয়ে দিতেন। যে, "যা ওনাকে হেল্প কর।" এই হেল্প করতে উনি কিন্তু ঠেলে দিতেন যে, ওই জায়গাটা দিতেন যে, "তুই শিখে নে।" এবং আমিও গিয়ে শিখে নিতাম। তারপর সেট মানে আমরা তো এখনকার গ্রুপ দলগুলোতে জানি না কি হয়। কিন্তু আমরা আমাদের যে পোস্টার সেটা আমরা নিজেরা আ ইসেতে কাঠের ফ্রেমে লাগাতাম। হুম। আমরাই আবার আ ইসেতে গিয়ে বিভিন্ন মোড়ে গিয়ে লাগাতাম আ ফ্লেক্স গুলো। তো এই মানে ছোট আলপিন থেকে হাতির জোগাড় সবকিছু আমরাই করতাম। আচ্ছা। তো সেই কারণে অনেক কিছু থিয়েটারের মাধ্যমে অনেক কিছু শেখা হয়। থিয়েটারে যারা থাকে, থিয়েটারের সাথে যুক্ত যারা, তারা মানে মেকআপটাও জানে,
তারা কস্টিউমটাও জানে, তারা সেটটাও কিভাবে কি করতে হয়, মানে যাদের জানার ইচ্ছা। মোদ্দা কথা হচ্ছে যাদের জানার ইচ্ছা তারা জানতে পারে। তো আমার জানার ইচ্ছা ছিল, আমি জেনেছি এবং পরবর্তীতে সেটা ইউটিলাইজ করেছি। তারপর নাটক হয়েছে, লোকে দেখি বলছে ভালো লাগছে। মানে এটার জন্য কোথাও পড়াশোনা করা বা কিছু করা, কোনো একটা ইনস্টিটিউটে পড়াশোনা করা। আমি কোনোদিনও কোনো ইনস্টিটিউট থেকে পাস করিনি। আমাকে কেউ যদি বলে তাহলে আমি বলি ইউটিউব পাস আউট। হুম, ঠিক আছে? আচ্ছা তো আ তোমার কাছে কোনটা বেশি কঠিন মনে হয়? অভিনেতা হিসাবে নাটকে পার্টিসিপেট করা না পরিচালক হিসাবে? কঠিন, সহজ তো অভিনয় করা। অভিনয় করাটা সহজ। সহজ অভিনয় করা। কারণটা হচ্ছে অন্য একজন মাথা আছে, হুম, ডিরেক্টর আছে, তার অনুযায়ী আমি পথ চলব। কিন্তু নিজে ডিরেকশন করা, সেটা এক যতজন আছে, ১৫ জন আছে, সেই ১৫ জনকে পথ চালানো, এটা খুব কঠিন। মানে সেই ১৫ জনের একেকজন একেক রকম। কেউ ডান দিকে চলে যাচ্ছে, কেউ বাঁদিকে চলে যাচ্ছে, কেউ রাস্তায় চলতে গিয়ে দাঁড়িয়ে পড়ছে, কেউ বলে দিচ্ছে, "না, আমি আর যাব না।" এরপরে এই জার্নি থেকে নিজের দল শুরু করা কিভাবে হলো? নিজের দল শুরু করা ওই আমার মতন কিছু মানুষকে পেয়ে গেলাম। যেমন অনির্বাণ রয়, শুভ্র, তারপর দিগন্ত, হ্যাঁ? অসীম, হ্যাঁ? এই মানুষগুলোকে পেয়ে গেলাম। এই মানুষগুলো বলল যে, "চলো আমরাও কিছু করি।" তখন শিলিগুড়ি অনসেম্বল করা এবং এই দলটা করা ভাবে যে আমরা বিভিন্ন দলে কাজ করব। আ আমরা সাথে আমাদেরও একটা দল রাখবো, সেটা ফ্রিল্যান্সিং দল হবে। তার যেরকম আসার দরজাও খোলা, যাওয়ার দরজাও খোলা। আ যদি আমার দলের থেকে কোনো ছেলে-মেয়ে আ কলকাতা বা মুম্বাই চলে যায়, তাতে আমি খুশি হই। খুশি হই মানে আমার দুঃখ হয় না যে আমার দলের একটা ছেলে কমে গেল বা আমার দলের একটা মেয়ে কমে গেল। কারণ আজকে আমি যেটা করতে পারিনি, আমি অ্যা সেই সময়, মানে সত্যি কথা বলতে একটা ইনফরমেশনের অভাব ছিল। অ্যা হয়তো সিনিয়ররা দেয়নি বা দি মানে দিতে চায়নি যে আমি এটা নিয়ে পড়াশোনা করতে পারি বা আমি অন্যের কি বলব? আমার নিজেরই অ মানে জানার অভাব, যে আমি জানিনি যে রবীন্দ্রভারতী বা বিশ্বভারতী বা এনএসডিতে পড়াশোনা করলে এটা নিয়ে পড়াশোনা করতে পারবো। কারণ আমার ফ্যামিলিতে অতটাও দুরবস্থা আমার কোনোদিনও হয়নি যে আমি চাইলে ওই জিনিসটা আমি করতে পারবো না। আমি এটা পড়তে পারবো না। তো আমার এতটা দুরবস্থা কোনোদিনও হয়নি। ইনফরমেশন এর অভাব হ্যাঁ, ছিল। ইনফরমেশনের অভাব ছিল, যেটার জন্য আমি এগোতে পারিনি। এই কাজটা নিয়ে চাকরি-বাকরি করতে হচ্ছে। এখন চাকরি-বাকরি করে চেষ্টা করছি, মানে এ এই জিনিসটা যত তাড়াতাড়ি গুটিয়ে নিয়ে, চাকরি-বাকরি গুটিয়ে নিয়ে সাইড করে দেওয়া, এইটাকে মেইন করে দেওয়া। আচ্ছা। হ্যাঁ? তো এটা খুব তাড়াতাড়ি হবে খুব সম্ভবত। আ এবার তো কিন্তু যেটা ওই হয় না যে আমি যে জিনিসটা পাইনি আমার ছেলেকে, সন্তানকে সেই জিনিসটা দেওয়ার, সেইটা আমি খুব ভালো করি। আমি আমার যত ছেলেমেয়ে আসে, আমি প্রত্যেককে এবং প্রত্যেকের গার্ডিয়ানকে পরিষ্কার বলে দিই, আপনারা যদি চান এটা নিয়ে আপনার ছেলে-মেয়ে পড়াশোনা করবে আগামীতে, বা এনএসডি বা রবীন্দ্রভারতী বা বিশ্বভারতীতে গিয়ে পড়াশোনা করবে, সেটা করতে পারে, কিভাবে পড়বে সেটা আমি করে দেব। সেটা মানে যা ট্রেনিং করাতে হয়, যেভাবে ওই প্রিপারেশন করাতে হয় বা আমার যারা সিনিয়র আছে তাদের সাথে পরিচয় করাবো, তাদের সাথে কাজ করাবো, যাতে সেই জায়গাটায় ওরা তাদের থেকে এক্সপেরিয়েন্স গুলো গ্যাদার করতে পারে। তো আমি সম্পূর্ণভাবে আমার ছেলেমেয়েদেরকে আমি সেই জায়গাটা ঠেলে দিই যে, "তোরা চাইলে পারে এটাকে সিরিয়াসলি নিতে পারিস।" এখনকার ছেলেমেয়েদের মধ্যে এই তোমার যে খিদাটা ছিল যে নাটকের জন্য লড়াই করা। এখনকার আমি তো তোমার সঙ্গে ১০ বছর ধরে যুক্ত কিন্তু রেগুলার তোমার সঙ্গে এখন যেহেতু টাচে থাকা হয় না। এখনকার যে সমস্ত ইয়াং ছেলেমেয়েরা আসছে ধরো যারা এখন উচ্চ মাধ্যমিক পাস করছে বা যারা মাধ্যমিক পাস করছে বা যারা এখন কলেজে পড়ছে, তাদের মধ্যে নাটকের জন্য ওই খিদাটা আছে? না, তাহলে নতুন ছেলেমেয়ে কিভাবে ওই পাচ্ছ তোমরা? এটা মানে কি বলতো? আমি না, আমি বিজনেস করতে পারি না। বিজনেস আমার দ্বারা হয় না। কিন্তু বিজনেসের প্রসিডিওর গুলো আমার জানা আছে। মানে উম আ ওই পানটা দেখায় চুনটা বিক্রি করে দেওয়া। চুনটা তো কেউ কিনবে না এমনি। কিন্তু পানের সাথে চুনটা কিন্তু কিনবে। হ্যাঁ? তো সেইটা করা আমি করি। যেরকম অ্যা এখনকার ছেলেমেয়ে চায় ফ্রেম। থিয়েটার ফ্রেম দিতে পারেনি। পয়সাও দিতে পারেনি। কিন্তু থিয়েটার শিক্ষাটা দিছে। তো শিক্ষা দিতে তোমার প্রবলেম হচ্ছে তো? তো তুমি ফ্রেমটা নাও। তুমি আমার সাথে সিনেমায় কাজ করতে আসো।
তুমি আমার সাথে বিভিন্ন অ্যাড, তারপর ওয়েব সিরিজ, ফিল্ম এইসবে যেহেতু আমি কাস্টিং করছি, সেহেতু প্রচুর ছেলে-মেয়ে আমার সাথে এই কারণে যুক্ত হচ্ছে। ওই ফেমটাকে দেখে ওরা অ্যাট্রাক্টেড হচ্ছে। হ্যাঁ, যুক্ত হচ্ছে। এবার তাদেরকে সাথে নাটকটা করে না, আমার সাথে যারা যুক্ত হবে, ওই রাজার পার্টও করতে হবে, ভিখারির পার্টও করতে হবে। তো ওই সিনেমায়ও কাজ করতে হবে, নাটকেও আসতে হবে। এবার তাদের যখন আস্তে, আস্তে এই নেশাটা হয়ে যাচ্ছে, তারা নাটকও করছে। এবার কি হচ্ছে, আমি একটা মানুষকে যদি সম্পূর্ণ জায়গায় তার মানে নাটকের সিনেমার জায়গাটা দিচ্ছি, নাটকের জায়গাটা দিচ্ছি। তো নাটকটা কন্টিনিউ করছে, ও নাটকটাও করছে, সিনেমাটাও করছে। যখন ওরা মোটামুটি হয় এটা ১০ জনের মধ্যে ১০ জনই তো হয় না। ১০ জনের মধ্যে ২ জন ৩ জন তারা এটাকে সিরিয়াসলি নিয়ে নিচ্ছে। তারা সিরিয়াসলি কাজটাও করছে। যেরকম আমাদেরকে না এই শিলিগুড়ির যারা মানুষজন হচ্ছে নাটকের, তাদেরকে খুব ভালো হেল্প করেছে শিলিগুড়ির ঋত্বিক নাট্য সংস্থা। সেটা হচ্ছে এই যে প্রত্যেক বছর ইন্টার স্কুল ড্রামা কম্পিটিশন, এখানে প্রত্যেক স্কুল থেকে মোটামুটি প্রত্যেকবার ২৫টা ৩০টা করে স্কুল কলেজ জয়েন করে। এবার প্রত্যেকটা স্কুল কলেজ থেকে ১৫ জন করে ছেলে-মেয়ে যুক্ত হয়। ১৫ জন করে ছেলে-মেয়ের মধ্যে যদি মানে এত ছেলে-মেয়ের মধ্যে যদি ২ জন ৪ জন করে একটা দলের রেজাল্ট ৩০ টা ছেলে বেরোচ্ছে। আসে, তাহলে মোটামুটি ৩০টা ছেলে ৩০টা ৬০টা ছেলে চলে আসে ছেলে-মেয়ে। তো আ এই জিনিসটা ফলে আমি প্রচুর স্টুডেন্ট পেয়েছি এবং যারা আ এই নাটক বা অভিনয় বা সিনেমা এই জিনিসটাতে ছিলই না, তারা অনেকেই এক আমি বলি নেতাজি স্কুল থেকেই বলি। নেতাজি স্কুল থেকে আমি নাটক করালাম। করানোর পরে আকাশ বলে একটি ছেলে, ও মাস কম নিয়ে পড়ছে। আ তারপর জয়িতা বলে একটি মেয়ে, সেও মাস কম নিয়ে পড়ছে। আ তারপর হচ্ছে নিতেশ বলে একটি ছেলে, ও রবীন্দ্রভারতীতে পড়ছে নাটক নিয়ে। আচ্ছা, তারপর আমাদের সাথেই শুভ্র কাজ করতো। ও এনএসডি করলো। এনএসডি করে নিয়ে এখন বোম্বেতে কাজ করছে। আচ্ছা। আ তারপর অনির্বাণ এনএসডি করলো। আ আ মানে সবাই আমার জন্য করছে না। সবাই নিজেদের তাগিদেই করছে, নিজেদের ট্যালেন্টে করছে। মানে যেই অভাবটা তোমার ছিল যে ইনফরমেশন এর অভাবে তুমি করতে পারোনি। হ্যাঁ, এখন তুমি যেটা করো সেটা হচ্ছে ওদেরকে ইনফরমেশনটা দিয়ে দাও যে তুমি এটাকে এগিয়ে নিয়ে যেতে চাইলে এখানে তুমি এডুকেশনটা কমপ্লিট করতে পারো। একদম, একদম, একদম। তাই না? এবং আমি সম্পূর্ণ হেল্প করি। আচ্ছা। এবার আসি যে পরিচালকের জার্নিটা তো শোনা হলো। পরিচালক থেকে কাস্টিং ডিরেক্টরের জার্নিটা। ব ওই যে এই কাজগুলো করতে, করতে হয় না কোনো মানুষের যে এই কাজটা মনে হচ্ছে আমি ভালো পারছি। সুযোগটা কখন পেলে? তুমি পারছো ঠিক আছে। সুযোগটা সুযোগ, কিভাবে পেলে? সুযোগ দিল হচ্ছে বিশ্বজিৎ ঘোষ এই মিলনপল্লীরই একজন মানুষ, গুণী মানুষ, আমার গুরুদেব। হ্যাঁ? তো উনি উনার সোর্সে উনি কলকাতায় কাজ করছেন। উনার সোর্সে অমৃতা বলে একটি মেয়ে আমাকে ফোন করল। "শোনো, কিছু ছেলে-মেয়ে আমার দরকার। এরকম একটা ওয়েব সিরিজ আছে।" হেনা-তেনা। আমি বললাম যে, "হ্যাঁ, আমার কাছে হয়ে যাবে।" এবার আমি এবার তার আগে আমি প্রচুর মানুষকে এরকম কাজ দিচ্ছি। কিন্তু এইটাই যে কাস্টিং মানে এই প্রসিডিউর এ করতে হয় বা ওইগুলা কিছুই আমি জানি না। তো অমৃতা আমাকে কাজটি ব্যা দিল এবং আমিও কাজটি করলাম এবং আমার দলের থেকে বা অন্য দলের থেকে ছেলে-মেয়ে আ যা যেরকম রিকোয়ারমেন্ট, বয়স্ক মানুষজন সেরকম বাচ্চা, সেগুলো আমি জোগাড় করে দিলাম। তাদের একটা অডিশন হলো। অডিশন নেওয়ার পরে তাদের কাস্টিংটা কমপ্লিট হয়ে গেল। তা আমরা ওই কাজটা করলাম। হুম। অমৃতাই আমাকে কিছু মানুষের সাথে পরিচয় করে দিল যে, কৌশিক কাস্টিং করছে, হেনা-তেনা এসব ব্যাপার। তারপরে আমি দেখলাম না, ব্যাপারটা তো খুব মানে মজাদার জিনিস এবং আমি করতেও পারি এই জিনিসটা। এই জিনিসটা আমার মানে উম বলতে পারলে এবারে ব্লাডে হয়ে গেছে। থিয়েটার, থিয়েটার আমার ব্লাডে। আমি এখন ঢুকিয়ে নিয়েছি। ওটা যাবে না। তো আমি বললাম যে, এটাও তো আমার মানে হাতের মুঠোয় আছে, করে দিতে পারবো আমি। তো এই করতে, করতে কাজ শুরু। তারপর অনেক প্রজেক্ট করলাম। এখন কাস্টিং ডিরেক্টর হিসেবে তোমার কিছু প্রজেক্টস এর কথা যদি বলো? হ্যাঁ, আমি করলাম 'তালমার রোমিও জুলিয়েট', 'কালা', তারপর
আহ, পাতাল লোক 1, 2, জানে যা, তারপর মিথ্যা 1, মিথ্যা 2, তারপর আরও কাস্টিং করলাম, বাংলা কিছু প্রজেক্টে কাজ করলাম। হ্যাঁ, নতুনও কিছু প্রজেক্টে কাজ করছি। তারপর শিকারপুর কাজ করলাম। হুম। হ্যাঁ, তারপর কাজ করলাম হচ্ছে আইসিইউ বলে একটা নতুন প্রজেক্ট হলো। হ্যাঁ, এটা হয় কিছুদিন পর রিলিজ হবে। তারপর এই যে কয়েকদিন পর রিলিজ হচ্ছে আমাদের ভূতের হোটেল, আ ভানুমতির ভূতের হোটেল, ভানুপ্রিয়ার ভূতের হোটেল, আচ্ছা। সেটা করলাম কাস্টিং। তা করছি টুকটাক করে। বম্বের প্রজেক্ট করছি, সাউথের প্রজেক্ট করছি, কলকাতার প্রজেক্ট করছি, লোকাল কিছু প্রজেক্ট করছি। ও। অ্যাডগুলো করছি, অ্যাড ফিল্ম যেগুলো হয়। যেরকম কিছুদিন আগেই পুজোর সময় বেরোলো পার্লের যে নতুন অ্যাডটা, সেটা কাস্টিং আমার ছিল। আচ্ছা। কলকাতার প্রজেক্ট ছিল। কৌশিক সেন কাজ করেছে, পঙ্কজ মিশ্র কাজ করেছে। তারপর আ এদিকে আমাদের আ এই দাগাপুরের ওখানে যে একটা বিল্ডিং হয়েছে না? কি আনন্দ ভ্যালি, আনন্দ ভ্যালি। মানে আনন্দ ভিলা, ওটার অ্যাডের কাস্টিং আমি করলাম। তো টুকটাক কাজ করছি। আচ্ছা। হ্যাঁ। তো এই যে আ তোমার জার্নিটা ১ম এ শুরু হলো নাটকের অভিনেতা দিয়ে, তারপরে পরিচালক, তারপরে কাস্টিং ডিরেক্টর। এই মানে এটা তো নয় যে তোমার বিরাট ৩০-৪০ বছরের জার্নি, বাট এই যে সময়টার জার্নি, এই সময়টার জার্নিতে তোমার কিছু স্পেশাল কাজ তো নিশ্চয়ই আছে যেটা খুব মনের কাছে, যে অনেক কাজ করেছি, বাট এই কাজটা আমার মনের খুব কাছে। মানে এই কাজটাকে আমি ভীষণ স্নেহ নিয়ে, যত্ন নিয়ে করেছি এবং এটাকে আমি মন থেকে এই কাজটাকে খুব ভালোবাসি। সেরকম একটা কাজের কথা যদি বলো? এরকম একটা কাজ নেই আমার, আসলে কি আ মজার বিষয় হচ্ছে যারাই শিল্প সৃষ্টিতে আছে বা হুম। যেকোনো কাজই করছে, তা প্রত্যেকটা ক্রিয়েশনই তার সন্তান তুলে। একদম, তো আমি বলতে পারব না যে এই সন্তানটা আমার খুব ফেভারিট বা এই সন্তানটা আমার ফেভারিট। কিন্তু তাও যদি আমাকে মাঝখানে যদি কিছু বলতে হয়, সেটা হচ্ছে জ্যামি বলে একটি কাজ করেছি। যেটা আমাদের শিলিগুড়ির প্রজেক্ট। YouTube এ আছে, রিদমিক্স স্টুডিও বলে একটি হুম। গানের চ্যানেল কলকাতার। তারা আমাদের ওই সিনেমা না, একটা সিরিজ টাইপ YouTube সিরিজ, সেটা ওখানে লঞ্চ হয়েছে। জ্যামি একটি ক্রিকেটারের একটা স্ট্রাগলার একটা ক্রিকেটারের গল্প। ঠিক আছে? আ ওখানে আমি নিজে অভিনয় করেছি। সুমিত বলে আমাদের এখানকার একজন আ খুব অল্প বয়স আ একটি ছেলে, সুমিত। তো ও ডিরেকশন দিয়েছে। ওকে আমি অ্যাসিস্ট করেছি। আ আর হচ্ছে কাস্টিং গুলোও আমার। হুম? ওই কাজটা খুব প্রিয় কাজ আমার। আচ্ছা। ঠিক আছে? আ আর একটা কাজ করেছি, যে কাজটা হচ্ছে রত্নজিৎ রয় ডিরেকশনে 'বিষাদ'। সেটি ইউএস এর প্রজেক্ট। আমরা কাজ করেছি, টোটাল প্রজেক্টটা শুট করেছি আমরা এখানে শিলিগুড়ি স্লাম এরিয়া, বাগড়াকোট, টিকাপাড়া এই এলাকাতে। আচ্ছা। ভাই যতদিন আমি কাজ করছি, সবথেকে যদি মানে কোনো এফর্ট ছাড়া কাজ করে থাকি না, মানে কোনো কষ্ট হয়নি। একটা কাজ করেছি, কোনো কষ্ট হয়নি। সেটা হচ্ছে এই কাজটা 'বিষাদ'। আচ্ছা। কারণ? কষ্ট হয়নি। মানে আনন্দ করে হয়ে গেছে। আনন্দ করে হয়ে গেছে। হ্যাঁ। আসলাম, শুট করলাম, চলে গেলাম। আসলাম, শুট করলাম, চলে গেলাম। এই শুট এই আসলাম, আসা যাওয়ার পথে কাজটা হয়ে গেল। আর বিশ্বাস কর ভাই, এখন পর্যন্ত আমার লাইফের সবচেয়ে সেরা কাজ এটা। আচ্ছা। এটা কার গুণে হয়? অভিনেতাদের গুণে, সহ-অভিনেতাদের গুণে না পরিচালকের গুণে? এরকম করে যদি একটা কাজ নামানো যায়, এটা কার গুণে হয়? মানে একজন মানুষ তো থাকে সবকিছুর পেছনে। সবার গুণেই হয়, আচ্ছা। সবার গুণ এক জায়গায় হয়। কিন্তু মেইন গুণটা হচ্ছে পরিচালকের। ওই যে মানুষটা রত্নজিৎ রায়, আমার আমার জীবনের পথে অনেক গুরুদেব আমার আছে, আমার জীবনে আছে। যেমন বিশ্বজিৎ ঘোষ, রত্নজিৎ রয়, অরুণাভ খাসনবিশ, তারপর মলয় ঘোষ, পার্থ প্রতিম দা, পার্থপ্রতিম দা, মানে আমাদের মুরারি দা। ওনার টাইটেলটা আমার ঠিক মনে পড়ছে না। খুব সম্ভবত চক্রবর্তী হবে। যাই হোক। তারপর পার্থ চৌধুরী। তো এরই মধ্যে ওই মানুষটা একটা রত্নজিৎ রায়। এই মানুষটা আমাকে শিখিয়েছে জুগাড়ু হতে।
কিভাবে জুগাড়ু হওয়া যায়, কিভাবে লাইট না থাকলেও টিউব নিয়ে এসে খুলে লাইট বানানো যায়, বাড়ির কোন জিনিসটা টেনে নিয়ে এসে কাজ করা যায়, কার থেকে কোন জিনিসটা কস্টিউম কোন কস্টিউমটা ধার নেওয়া যায়, হ্যাঁ? এই জিনিসগুলো কিভাবে তোমার কোন পরিস্থিতিতে আছো, তোমার যেরকম এখন আমরা কাপ, এই কফি ভর্তি যে কাপটা আছে, কিন্তু আপাতত কফি নেই। আমি দেব না এটা তোমাকে। তুমি চাইলেও আমি দেব না তোমাকে এটা। ঠিক আছে? এটা আমি বাড়ি নিয়ে যেতে পারি। কিন্তু সেটা নেব না। তো বিষয়টা হচ্ছে ওনার কাছ থেকে আমি শিখেছি যে কিভাবে কাজ যেমন পরিস্থিতি হোক, সে খুব কমফোর্টলি কিভাবে কাজটা বের করে নেওয়া যায়। ওনার মধ্যেই সেই জ্ঞানটা আছে এবং সম্পূর্ণভাবে। এবং ওনার এই যে খুব কমফোর্টলি কাজ করার একটা প্রসিডিওর আছে। এই অরিজিৎ সিং আমাদের মানে ফেভারিট একজন সিঙ্গার। উনি যখন গান করেন এত এফোর্টলেস ভাবে করেন, আমার খুব মজা লাগে। গান করছে, সিগনেচার করে দিল, এই করে দিল, ওই করে দিল। কিন্তু সেই গানের প্রতি একটা সিরিয়াস ভাব থাকা একদম না উচ্চারণ করে বসে সিরিয়াসলি গান করা ওই ব্যাপারটা নেই। নেই। মানে হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আমার মনে হয় এই মানুষটাও মানে আমাদের জগতে হুম। এই মানুষটা অরিজিৎ সিং। মানে আমাদের জগতের। কারণ এত এফোর্টলেস ভাবে কাজ করে না, ওটা পাওয়া যাচ্ছে না। ওটা পাওয়া যাচ্ছে না তো? ঠিক আছে, এইভাবে করবে। আরে ওইটা ওইভাবে করে দেওয়া তো পরবর্তীতে দেখি অসাধারণ লাগতেছে। খুব ভালো যেটা পাওয়া যায়নি। আও বা আমরা লোকেশন খুঁজলাম ৩ দিন ধরে। যেদিন শুট সেদিন বলল, "শোন না, ওই লোকেশনে করা হবে, করব না। বাঘারকোটে চলে আয়।" হুম। আমি গল্প চেঞ্জ হয়ে যাবে তো। না, না, সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে গেল। ভাই, এই কাজটা একটা ইন্টারন্যাশনাল প্রজেক্ট এবং ইন্টারন্যাশনালি যা রিভিউ আমরা পেয়েছি, প্রচুর যারা এটা মেটাল সং। এটা নিয়ে মানে ভিডিও নিয়ে এত মানুষের রিভিউ, ইন্টারন্যাশনাল রিভিউ, মানে ভাবার বাইরে। ঠিক আছে? অসাধারণ একটা কাজ। আমি বলব দর্শকদের এটার ট্রেলারটা যদি পোস্টারটা দেখানো যায়, দেখাস। কিন্তু অসাধারণ একটা কাজ। আমার লাইফে এখন পর্যন্ত সেরা কাজ। আমার লাইফে কি? আমার মনে হয় এই প্রজেক্টটার সাথে যারা যুক্ত হয়েছে প্রত্যেকের লাইফে। আমি কাজ করেছি, অনির্বাণ কাজ করেছে, রজত বলে একটি ছেলের ভালো ছেলে, বাচ্চা ছেলে। জ্যামিতে ও লিড করেছে। ও আছে। তারপর আমি তো আছি। তো সায়ন আছে, শাহিদ চক্রবর্তী। হ্যাঁ? এটা খুব ভালো একটা কাজ হয়েছে। মানে মজাদার কাজ। বিশ্বদা ছিল, বিশ্বজিৎ দা ছিল। আ খুব সুন্দর একটা কাজ। খুব আ এবং হীরক রাজার দেশ, হুম। হীরক রাজাকেই ওই গল্পটাকেই পোর্ট্রে করা হয়েছে। একটা আচ্ছা। মা এখনকার হীরক রাজা। এখনকার হিরো হ্যাঁ, আচ্ছা। কারণ ওই সত্যজিৎ রায় সেই সময় দেখিয়ে গেছে। কিন্তু এটা তো বর্তমান। হ্যাঁ? সেই হীরক রাজা এখনো আছে। হীরক রাজার রাজত্ব চলছে কিন্তু। হুম। তো যাই হোক। একটা আমার যেটা মনে পড়ে তোমার সাথে তো আমার আ মানে এমনিতে বড় ভাই ছোট ভাইয়ের সম্পর্ক, তাছাড়া নানান বিষয় নিয়ে আমরা আড্ডা দিই, গল্প করি। যদি কাজের কথা বলি তোমার সাথে একটা বিষয় নিয়ে আমার কাজ করার সুযোগ হয়েছিল, একবারই হয়েছিল সেটা। সেটা হলো ইট। তোর লেখা আমি দেখেছি যে ইটের সময় ছোট, ছোট ছেলে-মেয়ে যারা এটাও ইন্টার স্কুল একটা কম্পিটিশন এর জন্য তুমি রেডি করছিলে। ওটা আমার ১ম ঋত্বিকের অ প এই যে স্কুল নাটক কম্পিটিশন, সেখানে নেতাজি স্কুলকে ১ম বার নাটক করানো ইট। তোর থেকেই গল্পটা শুনেছিলাম। হুম? তারপর অ চ্যালেঞ্জিং ছিল ভাই। একদম আমি তো তোমাকে গল্পটা শুনিয়েছিলাম। আমারই লেখা তুমি যেটা বললে, আমি তোমাকে গল্পটা কোনদিনও নাটক ভেবে কিন্তু শোনাইনি। না। আমার কাছে ওটা একটা আত্মকথার মতো ছিল যে কৌশিকদা এরকম একটা লিখেছে। ওই যে তুমি যেমন বললে যে তুমি কিছু লিখলে তোমার ১ম শ্রোতা ছিল তোমার মা। এবার আমার এই ১ম শ্রোতাগুলো না খুব মানে একেক সময় একেকজন। কোন সময় খুব কাছের বন্ধু সায়ন্তন, ওকে ডাকলাম, "ভাই আয় একটা জিনিস লিখেছি শোনাবো।" কোন সময় হয়তো তোমার সঙ্গে আড্ডা দিতে যাচ্ছি, "এই কৌশিকদা এটা দেখো তো লিখেছি কেমন হয়েছে?" তা আমি তোমাকে কিন্তু আত্মকথা হিসাবে শুনিয়েছি যে একটা ইটের আত্মকথা। আমার কোনোদিন মাথায় মনেই হয়নি যে ইটের মতো একটা গল্পকে নিয়ে, একটা প্লটকে নিয়ে একটা নাটক হতে পারে স্টেজে। কিভাবে তুমি ভাবলে এবং কিভাবে তোমার মাথায় আসলো আমি জানি না। তারপরেরটা তুমি বলো। ইট, ইট এমন একটা গল্প আমার কাছে মনে হয়েছিল যে এই গল্পটা নিয়ে অনেক কিছু করা যেতে পারে। মানে কিছু গল্প আছে যেরকম যে একটা গল্প আমার কাছে আসলো গল্প আকারে, সেটা নিয়ে নরমাল একটা নাটক করে দিলে বা নরমাল একটা সিনেমা বানিয়ে দিলে হয়ে গেল। কিন্তু কিছু গল্প আছে যেগুলোর না
ডিরেক্টর মানে আমি অ্যাজ এ ডিরেক্টর বলছি যে যখন আমি শুনি তখন মনে হয় হ্যাঁ, এই জায়গাটায় না খেলতে পারবো। মাঠে নামলে পরে এইখানে খেলতে পারবো। মানে আমার ক্যালমাটা আমি দেখাতে পারবো এখানে। আমি আমার ডিরেক্টর না, না আমার ক্যালমা না। আমার ক্যালমা না। মানে এখানে দেখানোর অনেক কিছু আছে। এবার কিন্তু চ্যালেঞ্জিং ছিল এই কারণে পুরো নাটকটাতে একজনের ডায়ালগ। একদম তাই। একাই একজন ডায়ালগ বলে যাচ্ছে। একবার আমার মাথায় এসছিল যে তোর থেকে তোর গল্পটা নিয়ে নিছি। হুম। তারপর মাথায় এসছিল এই নাটকটা খাবে। কিন্তু কারণ হচ্ছে একা একটা মেয়ে একটা ডায়ালগ বলে যাচ্ছে কন্টিনিউয়াস। সে মেয়ে ছেলে ব্যাপার ছিল না। হুম। কিন্তু আমি ক্যারেক্টারটা করেছিলাম একটি মেয়েকে দিয়ে সোশ্যালাঙ্কি বলে। খুব ভালো দারুণ দারুণ অভিনয় দারুণ করেছিল। সেরা অভিনেত্রীর হ্যাঁ, পুরস্কারটাও হ্যাঁ। পেয়েছিল। কিন্তু সে এখন নাটকে অভিনয়ে এই গল্পতেই নেই। আচ্ছা। যাই হোক। হ্যাঁ, এটাই হয়। হুম। ওই নাটকেই একটা সাধারণ চরিত্র করেছিল একটি মেয়ে। সেই মেয়েটি এখন দেদারে কাজ করছে। এটা আমার সাথে প্রত্যেকবার মানে অনেকবার হয়েছে। লিড ক্যারেক্টার তাকে লিড ক্যারেক্টার দিলাম। অন্য একটা ছেলে বা একটা মেয়েকে এসে একটা সাইড থেকে একটা ছোট্ট একটা ক্যারেক্টার করে বেরিয়ে যাচ্ছে। কিন্তু পরবর্তীতে দেখছি ওই মেয়েটা বা ওই ছেলেটাই কন্টিনিউ নাটকটা এগোচ্ছে। সেইভাবে দেখতে ওরকম না যে আমি যে লিড ক্যারেক্টার দিলাম ও আমার নাটকটা করে নিল, বাহবা পেয়ে গেল। তারপরে সে তার নাটকান্ত প্রাণ হয়ে গেল এরকম ব্যাপার নেই। সেইভাবে দেখতে গেলে তো তোমার সাথেও তাই হয়েছে যে তুমি একটা সাধারণ ক্যারেক্টার দিয়ে শুরু করেছিলে। লিড ক্যারেক্টার দিয়ে তো শুরু করোনি। তারপর ধীরে, ধীরে আস্তে, আজকে গিয়ে অভিনেতা থেকে পরিচালক, পরিচালক থেকে কাস্টিং ডিরেক্টর। তো সেই নাটকটা করতে গিয়ে তো তখন অ্যা কোথাও মনে হলো হ্যাঁ, এই জায়গাটায় এই জিনিসটা ঢোকানো যায়। এইভাবে এটাকে পোর্ট্রে করা যায়, এভাবে পোর্ট্রে করা যায়। তারপর আমি নাটকটা কিছু চেঞ্জেসও করেছিলাম। যে ১ম শো করার পরে আমাকে বলেছিল যে, "শুধুমাত্র ওই মানে তুলসীতলার ইট কেন হবে? মসজিদে ওই ইটটা কেন না আসবে না?" তো আমি পরবর্তীতে এটা এডও করা হয়েছিল পরবর্তী শোয়ে। অ্যা তো এটা মজাদার আর ১ম নাটক। আ এ এই নাটকটা করার ব্যাপারটা হয়েছিল যে আ আগের আমি তড়া স্কুলে পড়াশোনা করেছি, নেতাজি স্কুলে পড়াশোনা করেছি। তো আমি ১ম বছর যখন ইন্টার স্কুল ড্রামা কম্পিটিশন হলো আমি গেলাম। নেতাজি স্কুলের নাটক অন্যান্য স্কুলের নাটক দেখেও নেতাজি স্কুলের নাটক দেখলাম আমার অত ভালো লাগেনি। তো নিজের স্কুল তো একটা ভালো কাজ করবে, ভালো জিনিস হবে এটা ভালো লাগে। তখন আমি ভাবলাম যে দেখি তো এই নাটকটা আমি করাই। আমি একটা নাটক করাই। তো চন্ডী স্যার ছিল সেই সময় দায়িত্বে। চন্ডী স্যারকে বললাম, চন্ডী স্যার বলল, "চলো নাটকটা করাও।" করার পরে ৬ টা অ্যাওয়ার্ড মেরেছিলাম আমরা। ৬ টা না ৭ টা, হ্যাঁ ৬ টাই। ৬ টা ৭ টা। হ্যাঁ। ৭ টা অ্যাওয়ার্ড মেরেছিলাম, ৬০ টা প্রাইজ পেয়েছিলাম। এই যে ১ম বছর ১ম বার নাটক করাচ্ছি ওই কম্পিটিশনে এবং ১ম বারই চ্যাম্পিয়ন। এটা আমার কাছে মানে অনেক বড় পাওয়া। ইট দিয়ে ফিতা কেটেছিলাম আমি। এবং শুধু তোমার না আমারও। হ্যাঁ, শুধু তোমার না আমারও যে আমার লেখা কোনো গল্প বা আত্মকথা দিয়ে নাটক হচ্ছে এবং সেটা এতগুলো অ্যাওয়ার্ড পাওয়া। এটা তোমার হাতছাড়া সম্ভবই না। হ্যাঁ, দারুণ একটা গল্প এবং দারুণভাবে পোর্ট্রে করা হয়েছিল। হ্যাঁ, যারা অভিনয় করেছিল তারা খুব ভালো অভিনয় ভালো করেছিল। করছিল। মানে একটা খুব সুন্দর এবং এ কোথাও গিয়ে এই নাটকটা করার পরে প্রচুর মানুষের আমি ফিডব্যাক পেয়েছি। মানে সেটা এখন মানে এই যে এখন যখন ইন্টার স্কুল ড্রামা কম্পিটিশন করতে যাই, তখন অনেকেই ফিডব্যাক দেয় বা অনেকে আমার নাটক দেখতে আসে। মানে এটা আমার কাছে বড় পাওয়া। মানে কৌশিকদার নাটক আমি হয়তো মানুষটাকে চিনি না। কৌশিকদার নাটক। আমার কিছু স্টুডেন্ট যারা শিলিগুড়ি কলেজ হুম। বা মহিলা কলেজে পড়াশোনা করে তারা আ তারা ওই ছেলেমেয়েদের কাছে শুনছি যে তারা বলছে যে কৌশিকদার নাটকটা দেখতে যাবো। হুম। হ্যাঁ? তো এই যে পাওয়া বললাম, হ্যাঁ? যে উম একটা ভালো আরেকটা দায়িত্ব চলে আসে রে। একদম। এই যে কথাগুলো বলে না যে কৌশিকদার নাটক দেখতে যাবো। তার মানে কোথাও গিয়ে দুজনেই যদি বলে থাকে। আমার কাছেও দুজন ২০০০ জনের মতো। আর দুজনই আমার ভগবান। আর ওই ভগবানকে আবার যদি পরের দিন তুষ্ট না করতে পারি, কোথায় গিয়ে যদি আমার নাটক দেখে রুষ্ট হয়ে যায়, ওইটা আমার পাপ লাগিয়ে যাবে। আর পাপ লাগার চেয়েও বড় কথা হলো ওই দুজন যদি না বলে কৌশিকদার নাটক দেখতে গেলাম মজা আসলো না। এবার অন্যরা হয়তো দেখেইনি, তাও ওদের মজা আসবে না কোনো একটা জায়গায় গিয়ে, তাই না? তো কোথাও গিয়ে আমার মনে হয় যখন তোমা প্রত্যেকে আমরা নিজেরা নিজেদের লেভেল সেট করি তো।
তুমি যখন তোমার একটা লেভেল সেট করে দাও না, ওটার সমসাময়িক করো আর নচেত ওটা আপ করো। ওটার নিচে করবা না, দর্শক তোমাকে নেবে না। সেটা শুধুমাত্র আমাদের ক্ষেত্রে তো দর্শক বলি, হুম। তোমাদের প্রফেশনে তোমাদেরও একজন দর্শক আছে। ঠিক তাই। আজকে ট্রেডওয়াইজের অ্যাডভাইজার টক ওয়েবসাইটে যেভাবে কাজ করছে, যে পডকাস্টগুলো দিচ্ছে, এবার যে দর্শকগুলো তৈরি হচ্ছে, সেই দর্শক যদি পরবর্তীতে সেইভাবে পডকাস্টের মধ্যে সেই ভ্যারাইটি না দেখতে পায়, যেই ভ্যারাইটিগুলো দেওয়া হচ্ছে, যে কোনো সময় ও ধার্মিক কোনো ব্যক্তিকে নিয়ে আসলো, কোনো সময় রাজনৈতিক কোনো ব্যক্তিকে নিয়ে আসলো, কোনো সময় সমাজসেবী কোনো কাউকে নিয়ে আসলো, কোনো সময় আমাদের মতন এই ক্রিয়েটিভ মানুষজনকে ভাববে তারা, হ্যাঁ, এদেরকেও আনা যায়। তো আমাদেরকে নিয়ে আসলো। এই যে বিভিন্ন রকম মুখরোচক জিনিসগুলো দেওয়া হচ্ছে, এটা খুব ভালো। কারণ প্রচুর আমি পডকাস্ট দেখেছি, তাদের মধ্যে একটা গদে ধরা একটা নিয়ম, হয়তো রাজনৈতিক ব্যক্তিদেরই আনবে, হয়তো ডাক্তারদেরকেই জায়গা দেবে, হয়তো টিচারদেরকেই জায়গা দেবে। এই যে ভ্যারাইটি আনা, এইটা ওই মা মাং যদি ডাল ভাত খেতে, খেতে মুখ নষ্ট হয়ে যায়, একটু মাংস খেয়ে নিই। তো তোমার কেমন লাগছে টেডভাইজার টক্স? আমার তো অ্যাডভাইজারের ব্যাপার নেই। আমার তো অভিজিৎকের ব্যাপার। অভিজিৎ যা করেও আমার ভালোই লাগে। যেদিন খারাপ লাগবে সেদিন করে বলে দেবো, "ভাই এটা খারাপ লাগতেছে। এভাবে করিস না।" ঠিক আছে? তো আমি পডকাস্টগুলো দেখি, ভালো লাগে। আ আরো এটা এগিয়ে যাক। আরো ভালো, ভালো মানুষজন আসুক। আমি সাজেস্ট করব অনেক মানুষের কথা যাদেরকে আনা উচিত। আনিস, তাদেরকে ডাকিস, তাদের কথা সব মানে মানুষের শোনা দরকার আছে। কারণ কোথাও গিয়ে না এই পডকাস্টগুলোর থেকেই আমরা আমাদের নিজেদের কথাগুলো বলতে পারি। এই কথাগুলো শোনার লোক কে আছে? আজকে আমি একটা নাটক করতে গেলাম। নাটক করতে আমরা এই জিনিসটা খুব বলি যে, নাটক করার পরে ছেলেমেয়েদেরকেও বলি যে, "তুই ডাল ভাত খায় নাটকটা করলি? না মাংস ভাত খায় করলি? কতটা কষ্ট করলি? কত রাত জাগলি?" এটা কিন্তু দর্শক বিচার করতে আসবে না। বিচার করবে তোর অভিনয়টা, তোর পুরো সৃষ্টিটা। তো ও ওই কথাগুলো বলার জায়গা নেই। তো এই যে এই পডকাস্টগুলো সেখানে আমরা বলি কিছু, কিছু সময়। হ্যাঁ? আর ওই মানে গ্রিন রুমের ভেতরে কি হচ্ছে এই জিনিসগুলো তো আর দর্শকের সামনে আসে না। আসেন। এবার কোথাও গিয়ে আমাদের মনেরও তো গ্রিন রুম আছে। সেই গ্রিন রুমের কথাগুলো তো বলার দরকার আছে। একদম, মনে হয় এই পডকাস্টগুলোই হচ্ছে সেই একটা সঠিক জায়গা, যেখানে টুকটাক কথা বলা যায়। একদম তাই। তো মনে হয় আজকের যে অনুষ্ঠানটা আমরা করলাম, আমাদের যে দর্শক বন্ধুরা যে অনুষ্ঠানটা একদমই ভালো লাগেনি ওদের। না, আমার কারণ এটা তো একটা আড্ডা হয়েছে। একদম আড্ডাই দেখতে কিন্তু মানুষ বেসিক্যালি ভালোবাসে। তো এই আড্ডার মধ্যে আপনারা যেমন জানতে পারলেন যে কৌশিকদা কস্টিউম নিয়ে গেলে ফেরত দেয় না, তেমনি কিন্তু জানতে পারলেন যে কৌশিকদা কতটা নাটকটাকে ভালোবেসে এই কাজগুলো করে। কোথাও গিয়ে আমাদের জামাকাপড়গুলো যখন ফেরত আসে না, অ্যা কখনো কিন্তু এটা মনে হয় না যে জামাকাপড়গুলো জলে গেল। বরং এটা মনে হয় যে কৌশিকদার লড়াইয়ে অন্তত একটা জামাকাপড় দিয়ে তো আমি শামিল হতে পেরেছি। আমার খুব মনে পড়ে একদিন সকালবেলা তুমি হসপিটাল থেকে ছাড়া পেয়ে আমার বাড়িতে এসছিলে। আমার বাবা একটা পাজামা পড়েছিল। তুমি ঐদিন ফোন করে আমাকে বললে যে, "তোর বাবার পাজামাটা আমাকে দিবি? আমার একটা ক্লাউডিং এর শো আছে। ক্লাউডিং এর শোতে তোর বাবার পাজামাটা পরে আমি করব।" তো সেই পাজামাটা আজ অব্দি ফেরত আসেনি। আমি ফেরত চাইও না। আমার মনে হয় এই যে কৌশিকদার যে একটা লড়াই, একটা শিল্পের জন্য একটা শিল্পকে বাঁচিয়ে রাখার যে লড়াই, নাটককে বাঁচিয়ে রাখার লড়াই, এই লড়াইটাতে অন্তত একটা পাজামা দিয়ে তো আমি শামিল হতে পেরেছি। হ্যাঁ, ওই পাজামাটা দিয়ে আমি অনেকগুলো কাজ করেছি। এবং আমার উম উম বউ মানে ওয়াইফ নন্দিনী ওর শাড়ি যখন ফ্রেমে দেখতে পায়, এটা আমার শাড়ি না? এটা তো আমার শাড়ি। ঠিক এটা" আমি বলি, "ঠিক আছে, তোমার শাড়ি, তুমি তো অন্য শাড়ি পরছো। এটা আমার কাজে লাগছে। লাগুক না।" এই তো ব্যাপারটা হয়। আপনারাও যখন যেভাবে সুযোগ পাবেন কৌশিকদা এবং কৌশিকদার মতো মানুষদেরকে সাপোর্ট করবেন। সেটা যেভাবেই হোক, সেটা একটা শাড়ি বা পাজামা দিয়ে হোক বা তাদের পাশে থেকে হোক, তাদেরকে মোটিভেট করে হোক। কারণ এই মানুষগুলো কিন্তু কোনো স্বার্থের জন্য লড়ে না বা কোনো নেম ফেম এর জন্য লড়ে না। এরা লড়ে একটা ভালোবাসার জন্য, একটা শিল্পের প্রতি ভালোবাসার জন্য। ঠিক যেমন আমরা লড়ছি টেডভাইজার টক্স নিয়ে যাতে আপনাদেরকে এমন কিছু কনটেন্ট উপহার দিতে পারি যেটা আপনাদের ভালো লাগে। আর আপনাদের ভালো লাগাটাই আমাদের কাছে ভালোবাসা। আশা করি আজকের পডকাস্টটা আপনাদের প্রত্যেকের ভীষণ ভালো লেগেছে কৌশিকদার কথাগুলো শুনে। কৌশিকদাকে আমরা আরো একটা এপিসোডে নিয়ে আসবো এটা কথা দিলাম। কারণ আরো অনেক কথা রয়ে গেল যেগুলো আমরা আলোচনা করাই হলো না এই স্বল্প সময়ের পরিসরে। আগামী কোনো এক এপিসোডে আমরা কিন্তু এই গল্পগুলো কমপ্লিট করব। একদম, একদম, তো একদম।
আপনারা যারা অনুষ্ঠানটা দেখেছেন কেমন লাগছে জানাবেন কমেন্ট বক্সে। আর যদি মনে হয় এই পডকাস্টে এমন কোনো ইনফরমেশন রয়েছে যেটা আপনার কোনো প্রিয়জনের হেল্প করতে পারে, তাহলে অবশ্যই তার সঙ্গে পডকাস্টটি শেয়ার করুন। আশা করছি আপনারা সবাই সবসময় পাশে থাকবেন। আমাদের পেজ টেডভাইজারকে ফলো করুন। ধন্যবাদ। ধন্যবাদ।